আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই এবং রাজপথে এবং আলোচনার টেবিলে থাকা নানান বিষয়গুলো আসবে আলোচনায়। সেই আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে শুরুতে পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব আব্দুল সালাম, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব সৌরভ হাসান, সিনিয়র সাংবাদিক, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং সহযোগী অধ্যাপক, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করছি একটু জনাব আব্দুল মান্নান, একটু আপনাকে দিয়েই, বিশেষ করে আজকে যেই সমাবেশ বা বিক্ষোভ হলো, আসলে ৭ দলের বিক্ষোভ চলছে রাজধানীর পুরানা পল্টন, বায়তুল মোকাররম, প্রেস ক্লাব সহ বিভিন্ন এলাকায় ৪ দাবিতে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ ৭ দলের বিক্ষোভ। এবং এতে আপনিও নিশ্চয়ই দেখেছেন গণমাধ্যমের খবর, টেলিভিশনের বিভিন্ন, দেখা গেছে সাধারণ মানুষের বা যারা যাত্রী পরিবহন সবার বেশ দুর্ভোগ ছিল। যে বিষয়টি নিয়ে আলোচনার টেবিলে আলোচনা হচ্ছে সেটি নিয়ে কর্মদিবসে মানুষের এই দুর্ভোগটি আসলে কেন? জি, আপনাকে ধন্যবাদ আমাদের আব্দুল সালাম ভাই, সৌরভ ভাই সহ দর্শক মণ্ডলী সবাইকে ধন্যবাদ জানাই। দেখেন, বাংলাদেশের যে গণতান্ত্রিক অধিকারগুলো প্রতিষ্ঠিত হয়েছে, সেই অধিকারগুলো প্রতিষ্ঠা কিন্তু খুব সহজেই হয় নাই। আপনি 52 বলেন, 69 বলেন, 71 বলেন, 90 বলেন, সমস্ত সময়ে 2024 বিভিন্ন ক্রাইসিস মোমেন্টেই কিন্তু জনগণ ত্যাগ স্বীকার করেছে, জনগণ ভোগান্তিকে লুফে নিয়েছে। কেন? যে আমরা বেটার কিছু পেতে যাচ্ছি। আপনি আরেকটা কথা বলেছেন যে 4 দফা না, আমরা 4 দফা না 5 দফার নিয়ে আলোচনাটা হচ্ছে। আর একটা কথা বলেছেন যে আলোচনার টেবিলে থাকা অবস্থায় কেন এটা। দেখেন, এই জিনিসটা আলোচনার টেবিলে কিন্তু মানে 1-2 দিন না, এটা দীর্ঘদিন ধরে আলোচনার টেবিলে আছে। এবং এই আলোচনার টেবিল থেকে এটাকে দ্রুত সমাধানে পৌঁছায় যে একটা কার্যকারী দিকে আমরা যে নির্বাচনী রোডম্যাপটা দেখতেছি ফেব্রুয়ারি মাসে, সেখান থেকে রাজনৈতিক দলগুলো যে মানে তাদের নির্বাচনী কার্যক্রমগুলোকে এগিয়ে নিয়ে যাবে, সেটার জন্য জুলাই সনদ এবং লেভেল প্লেয়িং ফিল্ড, পেয়ার পদ্ধতি সহ যে বিষয়গুলো আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, এগুলোর সমাধান, বিশেষ করে জুলাই সনদের আইনি যে বাস্তবায়নটা, এটা নিয়েই একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে। কারণ যে প্রায় 2000 শহীদ, প্রায় 30,000 আহতদের রক্তের বিনিময়ে, তাদের হাত পা পঙ্গুত্ব বরণের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেলাম, ফ্যাসিবাদ মুক্ত করতে পারলাম, সেই বাংলাদেশে এই রক্তের ঋণ পরিশোধের জন্য জুলাই সনদের আইনি ভিত্তিটা প্রয়োজন, এটা বাংলাদেশের অধিকাংশ জনগণ মনে করে। এবং এই পর্যায়ে এসে আমাদের বন্ধু সংগঠনের অনেকেই বলেছেন যে মানে এটাই জনমত নেই, জনগণ চায় যে এর পরে হোক, সংসদ নির্বাচনের পরের 2 বছরের ভিতরে হোক। এবং একটি দলের চাপের কারণে অনেকে বলছেন যে জুলাই ঘোষণার ভিতরে প্রধান উপদেষ্টা তিনি বলে দিয়েছেন সংসদ নির্বাচনের পরবর্তী 2 বছরের ভিতরে এই সংস্কারগুলো বাস্তবায়িত হবে। মূলত চাপ দিচ্ছেন, মানে দেখাচ্ছেন যে না, আমরা চাপ দিচ্ছি না। এটা গণতন্ত্রের, ডেমোক্রেসির এটা বিউটি যে তারা এটাকে কি করবে, জনগণের সামনে উপস্থাপন করবে। তো জনগণের সামনে উপস্থাপনের তো অনেকগুলো ওয়ে আছে বাংলাদেশে, যে লিগাল ওয়ে, সেই লিগাল ওয়েতেই বাংলাদেশ জামাত ইসলামী সহ যারা এটাকে সাপোর্ট করতেছে সমমনা দলগুলো, তারা এই কর্মসূচি পালন করতেছে। আমি মনে করি এটা আলোচনা থেকে তো বয়কটও করেননি, যে আলোচনা বন্ধ হয়ে গেছে, ফলে কিন্তু আলোচনার ভিতরে যে গতিহীনতা আছে, সিদ্ধান্তহীনতা আছে, যে মানে সদিচ্ছার যে অভাবগুলো আছে, এর জন্য জনমতটাকে প্রাধান্য দেওয়া উচিত। এবং এই জনমত যত বেশি মানুষের কাছে যাবে, যত বেশি আমরা মানুষের সাথে কানেক্ট হতে পারবো, জনগণ হাটে, বন্দরে, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় কিন্তু এটা রাজনৈতিক দলগুলোর পরে প্রভাব বিস্তার করবে। তখন রাজনৈতিক দলগুলো কিন্তু এই ডিসিশনটা মানে যে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য তাদের কি হবে, তাদের জন্য এটা সহজ হবে এবং এটা গতিশীল হবে। মূলত এটাকে ভণ্ডুল করা নাই, এটাকে চাপ সৃষ্টি করা নাই, এটাকে সুন্দর দ্রুত এটা একটা সিদ্ধান্তের জায়গায় যে বাংলাদেশের
যে রাজনৈতিক অনিশ্চয়তা আছে, নির্বাচন নিয়ে যে বিভিন্ন রকম কথাবার্তা আছে, এইগুলোর পরিসমাপ্তি ঘটিয়ে গোটা বাংলাদেশকে একটা নির্বাচনী ট্রেনে নিয়ে যাওয়ার জন্যই জামাত ইসলামী সহ সমমনাদের এই কর্মসূচি। জি, জনাব আব্দুল সালাম, একটু আপনার কাছে আসতে চাই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদে এমন অনেক সংস্কার প্রস্তাব আছে যেগুলো বাস্তবায়ন করতে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে হবে, এজন্য অবশ্যই গণভোট লাগবে, তবে গণভোট সংসদ নির্বাচনের পরে করতে হবে। একটু আপনার কাছে জানতে চাই যে যেহেতু গণভোটের প্রয়োজনীয়তাটা বিএনপি দেখছেই, তাহলে অন্যান্য দাবিতে যেই দাবিতে অন্যান্য দলগুলো এখন রাজপথ পর্যন্ত গড়িয়েছে, তারা বলতে চাইছে গণভোট প্রয়োজনীয় ভোটের দিন হতে পারে, সেটি করলে সমস্যাটি কোথায় আসলে? তার মানে না হলে কি এমনই যে আসলে বিএনপি গণভোটের প্রয়োজনীয়তা দেখছে কিন্তু নিজেদের করতে হবে, সেটি কেন? যে সন্দেহটি কি তাহলে একেবারে অমূলক নয় অন্য দলের? আপনাকে ধন্যবাদ, এবং আমার সাথে বিজ্ঞ দুজন আলোচক, ওনাদেরকে ধন্যবাদ জানাই। যারা দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ। শোয়েন, বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একদম প্রথম থেকেই বলছে যে দেশের প্রয়োজনে যেগুলো সংস্কার দরকার, সংশোধন দরকার, সবগুলো বিষয়ই পজিটিভ সবসময় বিএনপি, এবং এই সংস্কারগুলো কিন্তু আমরাই চেয়েছি। কিন্তু মূল বিষয়টা হলো যে আজকে জামাত ইসলাম সহ যারা এই কথাটা বলতেছেন, এটা কিন্তু আগে তাদের দাবি ছিল না। এমনকি সংস্কার প্রস্তাব নিয়ে যে আলোচ্য বিষয়, সেই বিষয়াবলীর মধ্যে এগুলো ছিল না। এগুলো পরবর্তী পর্যায়ে এই আলোচনার মধ্যে ওনারা নিয়ে আসছেন। এবং এটা হলো যে নির্বাচনটাকে ডিলে করা, বা আমি ডিলেও মনে করি না। একদিকে কিন্তু জামাত সর্বপ্রথম সারা বাংলাদেশে 300 আসনে প্রার্থী দিয়ে দিছে, এবং নির্বাচনও করতেছে তারা। যেমন আমার সিট তো মোহাম্মদপুর, গতকালকে আমি গেলাম, আমি নির্বাচনী প্রোগ্রাম সেরে আসতেছি, দেখছি জামাতও গণসংযোগ করতেছে, তারা নির্বাচনে আছে। এটা হলো জাস্ট একটা অর্থাৎ আছে না যে প্রেশারের মধ্যে দিয়ে একটা আন্দোলন মতো ভাব একটা সৃষ্টি করে যদি আমি নির্বাচনটায় যেতে পারি, তাহলে জনগণের একটা বেনিফিট পাওয়া। এটা হলো জনগণকে দৃষ্টি করা আর কি, দৃষ্টি অন্যদিকে সরায় নেওয়ার চেষ্টা করা। এটা আসলে জামাতের কাছ থেকে আমরা এটা আশা করি নাই, কারণ আমরা তো এই সমস্ত সংস্কার বলেন, আন্দোলন বলেন, দীর্ঘদিন একসাথে আমরা করেছি। তা হঠাৎ করে 5ই আগস্টের পরে এমন কি হয়ে গেল যে একেবারে উল্টা দিকে যে কোনোভাবেই বিএনপি ক্ষমতায় আসবে, এটাকে রহিত করতে হবে যে কোনোভাবেই হোক, অনেকেই চাচ্ছেন, কিন্তু তারা কেন চাচ্ছেন এটা বুঝতে পারি না। আর আরেকটা যেটা আপনি যেটা বললেন, যে এটা তো আমরা যেটা বলছি, উনি কি বলছে সালাউদ্দিন সাহেব আমি শুনি নাই, আমরা যেটা বলতে চাই যে সংস্কার, দেখেন সংস্কার এগুলো বলতে বলতে কিন্তু অনেক সময় চলে গেছে, এবং অনেক সময়ের মধ্যে দিয়ে কিন্তু দেশ আগায় নাই। আজকে অর্থনীতি বলি, আজকে পররাষ্ট্রনীতি বলি, সব ক্ষেত্রেই একটা স্ট্যাগন্যান্ট অবস্থায় দেশ, বরঞ্চ বলা চলে যে পিছাইছি আমরা। আমাদের অর্থনৈতিক সমস্যা, বেকার সমস্যা, সব সমস্যাই কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সমস্যা, সব সমস্যা কিন্তু আস্তে আস্তে বেড়ে পুঞ্জীভূত হচ্ছে। তো সেই জায়গায় আমরা চেয়েছিলাম যেটা, যে নির্বাচনটা করার জন্য এবং পরবর্তী নির্বাচিত সরকার যাতে ফ্যাসিস্ট না হতে পারে, সেটার জন্য যে কয়টা সংস্কার করা দরকার। যেমন মনে করেন যে আমরা যেটা বলেছি এর আগেও, যখন ফ্যাসিস্ট ক্ষমতায় ছিল তখনও বলছি যে আমরা কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন চাই, আমরা সেটা চেয়েছিলাম যে সেটা হোক। তার সাথে সাথে যেটা, যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদের সাথে একটা ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করা, সেটা। তারপরে অন্যরা যেটা আলোচনা আসছিলেন যে ঠিক আছে 10 বছরের বেশি বা 2 টার্মের বেশি যাতে কেউ ক্ষমতায় মূল ব্যক্তি না থাকতে পারে, সেটার ব্যবস্থা। অর্থাৎ এইগুলো করেই কিন্তু একটা নির্বাচনে চলে যাওয়া যেত। আর আরেকটা যেটা, যে বিভিন্ন দল তাদের বিভিন্ন চাওয়া দাবি দেওয়া থাকতেই পারে, যে আমি এই প্যাটার্ন চাচ্ছি, আমি এই প্যাটার্ন চাচ্ছি, সেটা তো পাবলিক ডিসাইড করবে। তো সেটার জন্য যেটা আমি এখনও যেটা বলবো, যে যেগুলো আমরা সংস্কার, যেগুলো আমরা সব একমত হয়েছি, সেগুলো করে বাকি যেগুলো যে দল যেটা চায়, তারা নির্বাচনী ম্যানিফেস্টোতে নিয়ে নির্বাচনে তারা আসুক, জনগণের সামনে সেটা তুলে ধরুক, তারপর জনগণ যদি চায় তাদের ম্যান্ডেট দিবে, অসুবিধা তো নাই। তো সেটার জন্য আমি মনে করি যে এটাই, যে আজকে তাদের সেই সমস্ত দাবি দেওয়া নিয়ে আজকে নির্বাচনে যাওয়া উচিত, পাবলিকের কাছে যাওয়া উচিত। পাবলিক কোনটাকে সাপোর্ট করে, যদি তাদেরটাকে সাপোর্ট করে, কারণ আমরা তো মনে করি যে আজকে তারা যে পিআর সিস্টেম বলতেছে, একদিক দিয়ে তারা জনগণের অধিকার ফিরিয়ে দিতে চায়, আরেক দিয়ে জনগণের অধিকার খর্ব করা। অর্থাৎ
আজকে উনি এক জায়গায় ইলেকশন করবে বা আমি এক জায়গায় ইলেকশন করব, কিন্তু পিপলস আমাকে চয়েস করার কোনো স্কোপ নাই। পিপল দলকে ভোট দিবে, অর্থাৎ দল এখন ওখানে যাকে 300 জনের মধ্যে যাকে লিস্ট দিবে সে এমপি হবে। তাহলে পাবলিক তো চয়েস করার কোনো সুযোগ থাকলো না। পাশাপাশি আজকে শ্রীলঙ্কায় দেখি, নেপালে দেখি, যেখানে আজকে এই সিস্টেম তারা চেষ্টা করেছে অ্যাডপ্ট করার জন্য, সেখানে ঝুলন্ত পার্লামেন্ট হয়েছে কয়দিন পর পর। আজকে নেপালের কি অবস্থা? তো এই জন্য বাংলাদেশে এখন সবচেয়ে বেশি যেটা দরকার, যে একটা শক্তিশালী এবং একটা ভালো সরকার দরকার, যারা অন্তত যে সমস্যাগুলো এতদিন ফ্যাসিবাদ পুঞ্জীভূত আকারে করে দিয়ে গেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে, আজকে সেগুলোকে রিপেয়ার করা এবং সেটার জন্য যে সময় দরকার সেই সময়টা দরকার। কিন্তু একটা ঝুলন্ত পার্লামেন্ট যদি হয় তাহলে তো সেখানে দেখা যাবে যে এমপি বেচাকেনা হবে এবং তাদের অন্য দল থেকে। এখন হচ্ছে না, না এখন হওয়ার সুযোগ নেই। মনোনয়ন বাণিজ্য নিয়ে না, মনোনয়ন বাণিজ্য তো যে কেউ দল করতে পারে, কিন্তু পাবলিকের তো চয়েস আছে যে আমি সালামকে তারা চাই কিনা বা আজকে ওনাকে চাই কিনা, কিন্তু ওইখানে তো সেটা নাই। বরঞ্চ ওইখানে আবার ডিক্টেটরশিপই চলে আসবে, ওই দলের নেতা ঠিক করবে কে এমপি হবে, সেটা শেখ হাসিনার পর্যায়ে চলে যাবে। এখনো তো মনোনয়ন তো দলের না, নেতাই ঠিক করে না। দল করলেও দল তো চিন্তা করছে পাবলিক তাকে ভোট দিবে কিনা। পাবলিক যদি ভোট না দেয় ওটা তো শেখ হাসিনার, তাহলে ওই শেখ হাসিনার নির্বাচনের মতো হয়ে গেল, তাই না? দেখা গেল যে আইসা নিয়ে দিল, টাকা নিয়ে সে পালায় গেল, কোনো খবর নাই। এরকম তো পার্লামেন্টের মেম্বার আমরা দেখছি। আজকে কালো টাকার মালিকরা হঠাৎ করে পার্লামেন্ট মেম্বার হয়ে গেল। পার্লামেন্ট আমরা দেখছি যে কারা রাজনীতিবিদদের সেখানে জায়গা নাই, কারা সেখানে জায়গা পাইছে। তো কাজে এগুলো তো অর্থাৎ যে যখনই জনগণের কাছে যাওয়ার সুযোগ কম থাকবে, জনগণ চয়েস করার সুযোগ কম থাকবে, তখনই তো ডিক্টেটরশিপ আসবে। জি, একটু সৌরভের কাছ থেকে জানতে চাই, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে জামাতের নেতৃত্বে বেশ কয়েকটি দল রাজপথে আন্দোলন শুরু করলো এবং আমরা এর আগে দেখলাম সম্প্রতি ডাকসু এবং জাকসুতে ইসলামী ছাত্র শিবিরের যে একক আধিপত্য বা আমরা কেউ কেউ সেটিকে ভূমিধস বিজয় বলছেন। আন্দোলনের ক্ষেত্রে কি এই ডাকসু এবং জাকসুর বিজয়টা এক ধরনের ফুয়েল হিসাবে কাজ করে হচ্ছে বলে মনে করেন? ধন্যবাদ এবং দুই সহ আলোচককে শুভেচ্ছা। এক ধরনের তো মনস্তাত্ত্বিক প্রভাব বা উদ্দীপনা তাদের অভিভাবক দলের মধ্যে থাকাটা অস্বাভাবিক নয় এবং আছে। যেমন জাকসুর নির্বাচনে এই ফল না হলে জামাত ইসলাম অথবা ইসলামী আন্দোলন এরা এই কর্মসূচি নিত কিনা, এই প্রশ্ন। এখন যেটি হয়নি সেটা তো আর বলা যাবে না। প্রশ্ন হচ্ছে, মূল সমস্যা হচ্ছে আস্থার অভাব, বিশ্বাসের অভাব। গণতন্ত্র ভিত্তিটা শুধু আইন নয়, পারস্পরিক আস্থাও বিশ্বাসের। সরকারি দল যদি মনে করে যে বিরোধী দল সবসময় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আর বিরোধী দল যদি মনে করে না, বাস্তবে যে হয়েছে দমন পীড়নের শিকার হয়েছে অতীতে। এখন ওই অবস্থার থেকে আমরা কতটা দূরে সরে আসতে পারছি 5 আগস্টের পর? জুলাইয়ের এত বড় অভ্যুত্থান, এত প্রাণহানি, এত জীবনদানের পর এই অবস্থা হওয়ার কথা ছিল না। আমি বলবো এটা রাজনৈতিক নেতৃত্বের, সেটা এ দল বি দল সি দল, আমি কোনো নাম বলছি না, পুরো নেতৃত্বের ব্যর্থতা। কারণ কার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে এখন? মানে আন্দোলন বা রাজপথের আন্দোলন তো দাবি দেওয়া আদায়ের জন্যে। সেই দাবিটা কার কাছে? এই সরকারকে তো এনেছে রাজনৈতিক দলগুলোই। রাজনৈতিক দলের, অর্থাৎ দলের অভিপ্রায় অনুযায়ী তাদের পছন্দসই সরকার। এখন এই সরকার তাহলে, এবং যাদের এনেছে, যারা ক্ষমতায় আছে, তাদেরও কিন্তু শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা উচিত। প্রথম বলবো যে এই সরকারের মধ্যে অনেক দুর্বলতা ছিল, অনেক সিদ্ধান্তহীনতা ছিল। এবং প্রথম তো এক বছর বা তার চেয়ে কিছুটা কম সময়, 7-8 মাস তো মনে হয়েছে এই সরকার নির্বাচন দেবে কি দেবে না নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রচণ্ড সন্দেহ ছিল, সংশয় ছিল, যে কারণে প্রধান উপদেষ্টাকে লন্ডন পর্যন্ত যেতে হলো। এটা যাওয়ার কোনো প্রয়োজন ছিল না।
কারণ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দেখুন, নেপালে গত সপ্তাহে অভ্যুত্থান হলো। নতুন প্রধানমন্ত্রী শপথ নিয়ে বললেন যে 5 বোধহয় না 5 মার্চ মাসে আগামী বছর মার্চ মাসে নির্বাচন হবে। আমাদের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই কথাটি বলতে কি বাধা ছিল? এমনকি সেনা সমর্থিত সরকারও বলেছিল যে তারা 2 বছরের মধ্যে ক্ষমতা ছেড়ে দেবে। তো সুতরাং এক ধরনের অন্তর্বর্তী সরকারের মধ্যেও কি বাসনা ছিল আমরা জানি না, তবে অনেক উপদেষ্টার কথাবার্তায় মনে হয়েছে যে তারা নির্বাচনটা বিলম্বিত হলেই খুশি হতেন। আবার অনেক উপদেষ্টা চেয়েছেন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি, অর্থাৎ এই ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে জনপরিসরে যেসব আলোচনা হচ্ছে সেটি সরকারের যারা পদাধিকারীদের জন্য খুব স্বস্তিদায়ক নয়। সুতরাং এখন দেখা যাচ্ছে প্রত্যেক সব উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সবাই বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে, নির্বাচন না হলে দেশের স্থিতিশীলতা থাকবে না, নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে। এখন রাজনৈতিক দলগুলো তো ন্যূনতম বিষয়ে যদি একমত না হতে পারে এই বিষয়গুলো, নির্বাচনটা কিভাবে হবে? এত বিতর্ক কেন? প্রথমত হচ্ছে পিআর যে কোনো দল দাবি করতে পারে, কিন্তু এই সংবিধান বাতিল না করে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব না। কারণ এই সংবিধান অনুযায়ী ভোট হবে, আপনি প্রার্থীকে ভোট দিবেন আপনার একটি নির্দিষ্ট আসনে, মানে 300 আসনে 300। সংবিধান আদেশ এর কথা, সাংবিধানিক আদেশ নিয়ে অনেক পরিবর্তন করতে পারে, এটা নিয়ে বিতর্ক আছে। বিএনপি অবশ্য আস্তে আস্তে পিছনে সরে আসছে, আর সেটা হতে পারে দাবির মুখে, অথবা বেশিরভাগ দল চায় তাদের প্রতি সম্মান দেখানো হতে পারে। বিএনপি কিন্তু প্রথম থেকে বলছিল সংবিধানে হাত দেওয়া যাবে না, যা করার সংবিধান রেখে করতে হবে। এখন কিন্তু বিএনপি অনেকখানি ছাড় দিয়েছে। স্বাভাবিকভাবে অন্যেরা ভাবছে যে বিএনপি যদি ছাড় দিয়েছে, রাস্তায় নামলে হয়তো আর একটু ছাড় আদায় করা যাবে। এরকম একটা মনস্তাত্ত্বিক লড়াই কিন্তু আছে। এখন এই লড়াই কে জিতবে কে হারবে, জনগণ জিতবে কিনা। মান্নান ভাই বলছিলেন যে সংকট থেকে মুক্তিই হচ্ছে লক্ষ্য। 13-14 মাস পর মনে হচ্ছে সংকট থেকে আমরা আরো সংকটে পড়ছি কিনা এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠেছে। জি। এবং নির্বাচন নিয়ে এই যে সর্বশেষ যে যখন ঐকমত্য হলো না ঐকমত্য কমিশনের বৈঠকে, এবং বিশেষজ্ঞদের এক একজন এক এক কথা বললেন, এখন তো হচ্ছে যে নির্বাচন একটা হবে। তখন যদি এরকম হয় যে জামাত ইসলামী বা অন্যান্য তাদের সহযোগীদের পছন্দ না হলে তারা বললো যে আমরা নির্বাচন করব না, অথবা তাদের পছন্দ হলো, বিএনপির পছন্দ হলো না, বিএনপি বললো আমি নির্বাচন করব না, তখন দৃশ্যপটটা কি হবে, দেশের কি হবে? এবং সে দায়কে কার বর্তাবে? তাহলে এই যে জুলাই অভ্যুত্থানের যে এত আত্মত্যাগ, এত সংগ্রাম, এর ফলটা কি হবে? আমরা আলোচনা আবারও ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনা। ফিরছি। জনাব আব্দুল মান্নান, একটু আপনার কাছে আবারও জানতে চাই, একবারের জন্য, কমপক্ষে একবারের জন্য হলেও পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত, এবং দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এটি বলেছেন 16ই সেপ্টেম্বর ইউরোপিয়ান পার্লামেন্টের সাথে সাক্ষাতের পর। একটু জানতে চাই কেন আসলে একবারের জন্য হলেও কেন? কারণ অনেকেই বলছেন যে বিভিন্ন জায়গায় যারা জামাতের শীর্ষ নেতা রয়েছেন তারাই এই প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হলে তারা আসতে পারবে না, সেজন্যই কি যে কোনো না কোনোভাবে অন্তত শীর্ষ নেতৃত্বকে পার্লামেন্টে একবার হলেও দেখতে চান আপনারা, সেটি না কি আসলে? না, যদি দেশের জন্য হয় তাহলে তো সবসময় চাওয়ার কথা। এটা ঠিক না। আমরা দেশের জন্য যেটা করলাম সেটাই চাই। দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস কি? ক্ষমতা হস্তান্তর, আবার সঠিকভাবে নির্বাচনের মাধ্যম দিয়ে আরেকটা ক্ষমতা পালাবদল, যেটা যে সিস্টেমটা আমাদের দেশে চালু আছে, এফপিটিপি বলে। তো এই এফপিটিপির মাধ্যম দিয়ে দীর্ঘ 54 বছরে আমাদের ক্ষমতা হস্তান্তর কি এটা সুন্দর হয়েছে? এবং বড় বড় সংঘাতের জন্ম নিয়েছে, রক্তপাত হয়েছে, খুন হয়েছে, এবং বিশ্বাস অবিশ্বাস তৈরি হয়েছে, নির্বাচন পরিত্যাগ করা হয়েছে, অনেকেই এটাকে মেনে নেয় নাই, অনেক ধরনের কারচুপির অভিযোগ এসেছে। তো এই জায়গায় এসে আমরা বলছি যে না, অধিকাংশ জনগণের মতামতের ভিত্তিতে একটা সরকার গঠিত হোক। দেখেন, বাংলাদেশে যদি আপনি ক্যালকুলেশন করে দেখেন
যারা ইতিপূর্বে সরকার গঠন করেছে, আমি আওয়ামী লীগের আমলের তথাকথিত ভোটের কথা বলতে চাই না, এর আগে যারা 33%, 37%, 38%, সর্বোচ্চ 42% পর্যন্ত ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে কিন্তু ক্ষমতায় চলে যায়। তো এখন আমি ধরেই নিলাম যে আপনি 45% পর্যন্ত কি পেয়েছেন, জনসমর্থন পেয়েছেন, পেয়ে আপনি 200-250 সিট পেয়ে গিয়েছেন, ঠিক আছে। এটার মাধ্যম দিয়ে আপনি 55% জনগণকে কি করছেন, শাসন করছেন, কিন্তু তারা 55% জনগণ আপনাকে চয়েস করে নাই। তাহলে ওই 55% জনগণের যে ভোটাধিকার এবং তাদের যে চিন্তার যে মতামত, তাদের যে মানে এই দেশ গঠনে তাদের যে চিন্তাটা, এটা সম্পূর্ণই কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে। এবং সর্বশেষ একটা মজার ব্যাপার হচ্ছে যে বিএনপি, সেটি একবারের জন্য হলেও কেন বিএনপি, আমি এটাই বলতে চাচ্ছি, বিএনপি 33% ভোট পেয়ে মাত্র 29টা সিট পেয়েছিল, কোনো কাজে আসে নাই, তাই না? এই যে জায়গা যদি পেয়ার থাকতো তাহলে বিএনপির অবস্থান কিন্তু ভালো হতো, ক্ষমতার ভারসাম্য হতো, ফ্যাসিস্টের পদ রুদ্ধ হতো। আমরা পরীক্ষামূলকভাবে বলেন বা যে কোনোভাবে বলেন যে বিএনপি বলছে যে এটা কেউ বোঝে না, এটা কারোর মাথায় নাই, এ পেয়ার রান্না করে না খায়, বহু ধরনের বক্তব্য দিচ্ছে, যার কারণে আমরা বলছি যে জনগণ যদি একবার পেয়ার সিস্টেমে অভ্যস্ত আমরা করতে পারতাম তাহলে এর সুফলটা বুঝতো। কারণ 54 বছরের এই সিস্টেমে আমরা ফেল করেছি, এটা ব্যর্থ প্রমাণিত হয়েছে। সেই ব্যর্থটাকে কেন আমরা আবার মানে ওয়েলকাম করতেছি? পৃথিবীর 91টা দেশে তো এই পেয়ার সিস্টেম চালু আছে। হ্যাঁ, আপনার এক এক দেশে এক এক সিস্টেমে চালু আছে। আমাদের জন্য যদি আমরা পেয়ার সিস্টেমকে রিসিভ করতে চাই তাহলে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে আমরা কোন ধরনের মিক্সড পেয়ার সিস্টেম আমরা গ্রহণ করব সেটা মতামতের ভিত্তিতে হবে। এক ধরনের পেয়ার সিস্টেম কিন্তু বাংলাদেশে চালু আছে, এখনো চালু আছে, এবং অনেকে বলছেন যে সংবিধানে নেই। এই যে সংরক্ষিত আসনগুলোতে আমরা মানে মহিলা যে পার্লামেন্ট মেম্বার আমরা দিচ্ছি, এটা কিসের ভিত্তিতে হচ্ছে? এটা তো আনুপাতিক হারেই হচ্ছে। তাহলে এটা আনুপাতিক হারটা তো আমাদের সংবিধানের অংশ হয়ে আছে, কাজেই এটা গ্রহণযোগ্য না। গত যে 3টা টার্ম নির্বাচিত সরকার ছিল, আমি আমার বড় ভাইদের কাছে জিজ্ঞাসা করতে চাই, গত 3টা টার্ম কি নির্বাচিত সরকার ছিল? এই গণ অভ্যুত্থান হয়েছে 5ই আগস্ট, 7ই আগস্ট সমাবেশ করে ভাইরা নির্বাচন চাইলেন। দেখেন, সংস্কার জন্য, বৈষম্য দূর করার জন্য যে রক্তটা দিল সবাই মিলে, ভাইয়েরাও দিয়েছেন, আমরাও দিয়েছি, সাধারণ মানুষ দিয়েছে, ছাত্র জনতা নেতৃত্ব দিয়েছে, সবারই কন্ট্রিবিউশন ছিল। কিন্তু সেইটাকে একটা যৌক্তিক জায়গায় না, যে আহতদের রক্তের দাগ শোকানো হয় নাই, আমরা কি করতেছি যে ক্ষমতাটাকেই একটা বড় ধরনের মেসেজ হিসেবে এখানে দিচ্ছে। এই কারণে এটা আমাদের মানে খুব ফলপ্রসূ হয়নি। আর দ্বিতীয় একটা কথা আপনি আলোচনার ভিতরে, ডাকসুতে নির্বাচনের পরেই আমরা মনে হয় একটু উঠে বসে লাগছে না, আমরা এই পিআর এবং লেভেল প্লেইং ফিল্ড, এটা 19শে জুলাই আমাদের যে সেখান থেকেই তো আমরা তার আগে থেকে চাচ্ছি। আন্দোলন না তো, এটা হচ্ছে জনমত তৈরি। এটাকে যদি আপনি বিক্ষোভ বা সমাবেশকে যদি আপনি আন্দোলন বলেন, আন্দোলন কেন? আমরা কোনো জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য এদেশে কি হয়, সমাবেশ হয়, বিক্ষোভ হয়। কেন হয়? যে মানুষ যত এর গুরুত্বটা, এবং যারা ক্ষমতায় আছেন, যারা এই ঐক্যমত্য কমিশনে আছেন, তারা এই যে আরো একটা মাস সময় বৃদ্ধি করেছেন, তারা এই সময় বৃদ্ধি করে করে এটাকে কত দূর নিয়ে যাবেন? তাহলে আমরা যে ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছি, সেই নির্বাচনটা কি অনিশ্চয়তার দিকে যাবে? এইদিকে আমরা যেতে যাই। জামাত ইসলামী কিন্তু বারবার বলতেছে যে ফেব্রুয়ারিতে হোক এবং ঘোষিত সময়ের ভিতরে হোক। আরেকটা জিনিস জামাত ইসলামী যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে স্থায়ী রাজনৈতিক বন্দোবস্ত হোক। এই তথাকথিত একটা সিস্টেমের মাধ্যমে সবাই চায়, হয়তো পদ্ধতিটি আলাদা। তত্ত্বাবধায়ক সরকার কিন্তু সবাই প্রথম দিকে চায় নাই, কিন্তু এখন কিন্তু তত্ত্বাবধায়ক কিন্তু বিএনপি শুরুর দিকে যখন তত্ত্বাবধায়কের আন্দোলন হয়েছিল, বিএনপি চায় না। আন্দোলনের মুখে 96-এ আন্দোলনের মুখে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার দিয়েছে। সেই তত্ত্বাবধায়ক সরকারের সুফল কিন্তু সবাই পাইতেছিল, কিন্তু শেখ হাসিনা এটার পক্ষে আন্দোলন করে সে এবার এই যে মানে মেজরিটির ভিত্তিতে বাদ দিয়ে গেছে। আমরা বলছি যে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে, ফ্যাসিস্ট তৈরি হবে না, নিয়োগ বাণিজ্য মানে নমিনেশন বাণিজ্য হবে না, এবং চাঁদাবাজি দখলবাজির রাজনীতিও বন্ধ হবে। যে একটু সৌরভ ভাইয়ের কাছ থেকে জানতে চাই একটু ভিন্ন প্রসঙ্গে, আপনি কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে 4 মাজারে হামলা এবং অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা। এর আগে বাংলাদেশ ইসলামী যুব সেনা নামে একটি সংগঠনের হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম, এক ব্যক্তি যার নাম মহসিন, তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ করেছিলেন থানায়।
এবং এরপরে একদিন পরে আবার সেখানেই হামলা। আমরা এর আগে দেখেছেন যে এর আগে লাশ উপরে তুলে সেটিকে আগুন দেওয়া হয়েছে। একটার পর একটা ঘটনা যে ঘটছে, কেন আসলে সংকট কোথায়? সরকার পারছে না নাকি? রাজনৈতিক দলগুলো কি নিয়ে ব্যস্ত? ক্ষমতায় যাওয়া নিয়ে ব্যস্ত। কত তাড়াতাড়ি যাবে এবং কিভাবে যাবে, কোন কৌশলে তার ক্ষমতার ভিত শক্ত হবে অথবা তার ক্ষমতা যাওয়ার পথ উন্মুক্ত হবে। গত 14 মাসে রাজনৈতিক দলগুলো জনজীবনের সমস্যা নিয়ে, সংকট নিয়ে, সালাম ভাই বেকারত্বের কথা বলছেন, নিত্যপণ্যের দামের কথা বলছেন, বাজারের কথা বলছেন, বিনিয়োগ নেই, কিন্তু এ নিয়ে কিন্তু কোনো দল রাজপথে নামেনি। রাজপথে নেমেছে কিন্তু নির্বাচন নিয়ে, অর্থাৎ নির্বাচনটাই মুখ্য হয়ে গেছে। আপনি বলছিলেন কোন বিষয়ে? কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে 4 মাজারে এটা কি হামলা, নতুন? অগ্নিসংযোগ। গত 14 মাসে 5 আগস্টের পর, 5 আগস্টের আগে সরকারের যারা ক্ষমতায় ছিল দমন পীড়ন করেছে বিরোধী দলের উপর, ভিন্ন মতের উপরই, সংবাদ মাধ্যমের উপর কাউকে কথা বলতে না, কণ্ঠরোধ করেছে। তাহলে আপনি যদি এই যে মাজারে ভাঙচুর, এই যে দরগায় ভাঙচুর, এই যে নারীর প্রতি অবমাননা, এটা কি কণ্ঠরোধ না? এবং এর পক্ষে যদি রাজনৈতিক দলগুলো, এর বিপক্ষে মানে এর বিরুদ্ধে যদি রাজনৈতিক দলগুলো না দাঁড়ায়, তাহলে আমরা কি বলবো? যে তারাও তো অন্যায়কে সহ্য করছে, অন্যায়কে মেনে নিচ্ছে, অথবা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, এবং কোনো দল বা কোনো সংগঠন নানা নামে এর অংশীদার হচ্ছে, অর্থাৎ সেটাকে উৎসাহিত করছে এবং সেটা সরাসরি অংশীদার হচ্ছে। আমরা তো রাজবাড়িতে দেখলাম যে সেখানে বিএনপির নেতার নাম এসেছে, জামাতের নেতার নাম আসে। মানে এক্ষেত্রে পরবর্তীকালে যখনই নাম আসে তো একটা ব্যাখ্যা দেওয়া হয় অথবা বহিষ্কার করা হয়, কিন্তু রাজনৈতিক দলগুলোর মাজার কি বাংলাদেশে থাকবে কি থাকবে না, এই ব্যাপারে স্পষ্ট, মানে এটা তো মানবাধিকার লঙ্ঘন যে আপনি মাজার ভেঙে দেবেন, আপনি কি বলে কোনো দরগা ভেঙে দেবেন, আপনি গান গাইতে দেবেন না। ইসলামিক জামাত ইসলামী সহ বোধহয় কয়েকটি ইসলামী দল বলছে যে স্কুলে, প্রাথমিক স্কুলে এসে ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে। তারা দাবি করছে, ন্যায্য দাবি, যে শিক্ষার্থীরা যদি ধর্ম পড়তে চায় বা ধর্মের যদি বই থাকে, শিক্ষক থাকবে না কেন? কিন্তু সঙ্গীতের শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে কেন দাঁড়াতে হবে? সঙ্গীত কি জীবনের অংশ না? ধর্ম যেমন জীবনের অংশ, সঙ্গীতও জীবনের অংশ। মানে হচ্ছে কি, আমরা সব কিছু দলীয় সংকীর্ণ দৃষ্টিতে দেখি। জি, এখন এর থেকে বেরিয়ে আসার পথ কি? এখন দেখেন এই রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে সক্রিয় যারা আন্দোলনে অংশীদার ছিলেন, তাদের মধ্যে ঝগড়াঝাটিটাই এখন প্রধান হয়ে গেছে। জনজীবনের সমস্যা নিয়ে তারা কথা বলছেন না, তারা সামনে আসছেন না। আমরা তো দেখি না যে বিএনপি, জামাত ইসলাম, এনসিপি এরকম কোনো এই যে মাজার ভাঙার বিরুদ্ধে একসঙ্গে যে এটা, সেখানকার যারা ভাঙছে তারা তো দুর্বৃত্ত, তারা তো দুষ্কৃতকারী, তাদের বিরুদ্ধে কেন তারা সোচ্চার হবেন না? জি, একটু সালাম ভাইয়ের কাছ থেকে জানতে চাই, নেত্রকোনার মদনে মাদক এবং ডাকাতি সহ একাধিক মামলার আসামি বিএনপি নেতা আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতারের পর তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে অন্তত 9টি মামলা রয়েছে। আমরা জানি আজকে বিএনপির আজকে এর মধ্যে জানানো হয়েছে যে 7,000 নেতাকর্মীকে বিএনপি বহিষ্কার করা হয়েছে। কিন্তু এই সবগুলো ঘটনা, যেটি সৌরভ ভাই বলছিলেন যে বহিষ্কার করা হয়, কিন্তু সবগুলোই হয় জানাজানির পর, কোথাও চাঁদাবাজির অভিযোগে, কোথাও এরকমের ঘটনা। জানাজানির আগে কেন নয়? দল থেকে নিজ উদ্যোগে কেন এই কর্মীদেরকে যাচাই বাছাই করা হয়? অপরাধ করার পরেই তো শাস্তি হবে। কিন্তু এই ব্যক্তির নামে 9টি মামলা, তার মানে উনি আজকে প্রথম অপরাধ করলেন। 9টি মামলা, সে বাইরে আছে কিভাবে? কথাগুলো যদি আইনে, আমরা তো যেটা বলছি যে যেই অপরাধী হবে তাকে আইনের মুখাপেক্ষি হইতে হবে, তো সেটা কোর্ট উইল ডিসাইড। তাহলে এর আগে কেন বহিষ্কার করলো? না, তো এর আগে বহিষ্কার কোথায়? এই যে আজকে যখন অ্যারেস্ট করলো এরপরে তাকে বহিষ্কার? না, তো স্বাভাবিকভাবে অপরাধ ধরার পরেই তো সেটা হবে। আর আগে যে 9 মামলা ছিল সেগুলো যে রাজনৈতিক মামলা না, সেটা জানবো কিভাবে? রাজনৈতিক কারণে অস্ত্র মামলাও হয়, রাজনৈতিক কারণে ওই যে কারচুরি মামলাও হয়। তো কাজে কোনটা যে রাজনৈতিকটা আর কোনটা ওইটা, সেটা আপনি বলবেন কীভাবে? কাজে এটা হলো যে প্রমাণ সাপেক্ষ।
এর জন্য যে আজকে বিএনপির এটা করছে, আজকে কি জামাতের সব লোক একেবারে ফেরেস্তা বা বিএনপির সব লোক চোর, এটা তো কেউ বলতে পারবে না। সব জায়গায় সমাজে অপরাধ আছে বলে কোর্টও আছে, পুলিশও আছে, তো সেগুলোর কাজ করবে। আইনের শাসনটা প্রতিষ্ঠা করা হলো সবচেয়ে বড় কথা, যেটা আইন ছিল না বলেই আজকে এটা হচ্ছে। যেমন আজকে আমার ভাই যে কথাটা বললেন যে আগে এটা ছিল না, ওনারা এখন উপলব্ধি হয়েছে যে 300 আসনের মধ্যে আর 150 উপরে আসন পায় তারা যদি ক্ষমতা, মানে ক্ষমতা না, রাষ্ট্র পরিচালনা করে, বলছে ক্ষমতা, ওনারা ক্ষমতা দেখেন বলেই সেটা মনে হয়। আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তো সংখ্যাগরিষ্ঠ যারা হবে তারাই তো নিবে, এ তো স্বাভাবিক হবে। আজকে আসন যদি বন্টন দেখেন, তাহলে কোনো আসনে আছে 3 লাখ, আবার কোনো আসনে 7 লাখও আছে, সমত নাই। তাহলে আপনি কি এটার জন্য 7 লাখ আসনে যে জিতছে তার এটা পাওয়ারটা বেশি নাকি? একই তো পাওয়ার। তো ওইটা সবচেয়ে বড় কথা হলো যে এটা এখন আমরা কোন সিস্টেমটা চাই, পাবলিক কোন সিস্টেমটা চাই। আপনি টোটাল একটা মৌলিক পরিবর্তন করে দিবেন জনগণের ম্যান্ডেট ছাড়াই, আবার এটা চাপাই দিবেন, আবার চাপাই দিয়েছেন কেন, এটা যেন আপনি আবার মানে ডেমনস্ট্রেশন করে প্রেশারাইজ করবেন, তো এটা তো গণতন্ত্র না, তাই না? আপনি এর জন্যই তো বলছি যে আপনার বক্তব্যটা নিয়ে আপনি জনগণের কাছে যান, জনগণ যদি ম্যান্ডেট দেয় তারপর হবে। এটা তো সত্য কথা যে আজকের ইসের ব্যর্থ হয়েছে। ব্যর্থ কোথায় হয়েছে? ব্যর্থ হয়েছে যখন কেয়ারটেকার সিস্টেমটাকে বাতিল করে যখন আবার এক দলে চলে গেছে, তখনই তো ব্যর্থ হয়েছে। এই জন্যই তো আমরা বলছি যে না, কেয়ারটেকার সিস্টেমটা দরকার। জামাত তো আন্দোলন করে কেয়ারটেকার সিস্টেম নিয়ে আসছিল, সেটার জন্য আবার জনককে আওয়ামী লীগ না জামাত, এটা নিয়েও দ্বন্দ্ব ছিল, এটা তো আমরা বলছি। কিন্তু বিষয়টা হলো যে যেটা ভালো সেটা তো অ্যাকসেপ্ট করতে হবে। কোনো কিছুই পার্মানেন্ট না, এখানে কিন্তু বলা হচ্ছে স্থায়ী। স্থায়ী বলতে কিছু নাই, আমরা 3 জনও এখানে স্থায়ী না, কোনো কিছু স্থায়ী না। সব কিছু যতই সময় যাবে তত এগুলো পরিবর্তনশীল, সব কিছুই পরিবর্তনশীল, পরিবর্তন হবে। যেটা ভালো সেটাই মানুষ গ্রহণ করবে। একসময় রাষ্ট্রপতির শাসন ছিল, সেটা পরিবর্তিত হয়ে পার্লামেন্টের সিস্টেমে আসছে, তাই না? তা এখন যদি আবার আপনারা ওই ব্যক্তির শাসন ফিরে যেতে চান, একদিক দিয়ে মুখে বলবেন পাবলিকের চান, আপনি ম্যান্ডেট চান, আবার আরেকদিক দিয়ে ব্যক্তি ঠিক করবে, তাহলে তো প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চলে গেলেই হয়, প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চলে গেলেই হয়। কাজে এখানে তো বিষয়টা হলো যে আমার সবচেয়ে বড় কথা যে আমি যে সরকার পরিচালনা করব সেই সরকারটার জবাবদিহিতা আছে কিনা, জনগণের কাছে দেখে যেতে হবে কিনা। এই জন্য তো বারবার বলছি, যদি কেয়ার সিস্টেমের মাধ্যমে নির্বাচন হয়, যদি দলীয় সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করতে না পারে, তাহলে ফ্যাসিবাদের জন্ম হবে না। আর আরও এটাকে নিশ্চিত করা হয়েছে যে 10 বছরের বেশি বা 2 টার্মের বেশি আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। এখানে আরও নিশ্চিত করা হয়েছে যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের মধ্যে ক্ষমতার বন্টন এমনভাবে ভারসাম্যভাবে করতে হবে যাতে সেটা না হয়। ঠিক হয়নি যে কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় এটা আলোচনায় তো আলোচনা হয়েছে, বাট কোন প্রক্রিয়ায় হবে সেটা নিশ্চিত হয়নি। কোন প্রক্রিয়া তো আলোচনা হতেই পারে, প্রক্রিয়া তো পার্লামেন্টও যে কোনো কিছুই করেন না কেন আপনি একটা নিয়মের মধ্যে তো যেতে হবে। আজকে আপনি বললেন আমি মানলাম না, ঠিক আছে, সেটার জন্য তো পাবলিকের কাছে যেতে হবে, সেটার জন্য তো ভোট দিতে হবে। আপনি আমার ম্যানিফেস্টো আমি পিআর চাই না, ওকে, আমি পাবলিকের কাছে গেলাম, ওনারা পিআর চায়, ওনারা পাবলিকের কাছে আসুক, তারপর পাবলিক যদি ওনাদেরকে ভোট দেয় নেক্সট ওরা করবে, কোনো অসুবিধা তো নাই। এর জন্যই তো সেটা তো আমি ডিসাইড করে দেব, আপনি কয়েকজন মিলে ডিসাইড করে দিবেন জাতির ভাগ্য কী হবে। এটার জন্য তো পাবলিক করে। যেমনি বললো যে আন্দোলন, হ্যাঁ আন্দোলন তো আমরা 17 বছর ধরে করতেছি, ওনারাও আমাদের সাথে ছিল। গণভোটের মাধ্যমে তো গণভোট করতে হলে আপনাকে ওই সংবিধান সংশোধন করতে হবে। আপনি তো সংবিধানের মধ্যে আছেন, এখনো যত কিছুই করেন না কেন আপনি, এটা পার্লামেন্টে যেতে হবে। এর জন্যই আজকে বোধহয় রাষ্ট্রের সকল যে সমস্যায় পুঞ্জীভূত হয়ে আছে এইগুলো নিয়ে ওনারা ওই লোকাল নির্বাচন বা ডাকসু নির্বাচন বা উপজেলা নির্বাচনের ম্যান্ডেটে তো সেটা পরিবর্তন করা যাবে না, সেটার জন্য একটা পার্লামেন্ট লাগবে। আমরা তো সেই পার্লামেন্টই বলতেছি। আজকে সৌরভ ভাই যে কথাটা বলছে এটা তো শক্তি, যেটা আমরা বিগিনিং থেকে বলে আসছি, যে এই সময় ক্ষেপণ না করে যদি আজকে 3 মাস 6 মাসের মধ্যে আজকে নির্বাচনটা হইতো, তাহলে তো আজকের এই সমস্যাগুলো এখানে জট বাঁধতো না। আজকে যতই দিন যাচ্ছে সমস্যা জট বাঁধছে। এবং এটার জন্য এখন যেটা বলতে চাই সেটা হলো যে আজকে যদি আমরা সমস্যার সমাধান চাই,
সমস্যার সমাধান হইতে একটা পার্লামেন্টে যেতে হবে। জি, পার্লামেন্টে আসলে সমাধানগুলো হবে। আবারও আলোচনায় ফিরছি, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। আবারও জনাব আব্দুল মান্নান, একটু আপনার কাছে জানতে চাই, পিরোজপুরের নাজিরপুরে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত এক নেতাকে জামাত স্বাগত জানিয়ে যোগদান করেছেন এবং তার নাম মোহাম্মদ ইসরাফিল হাওলাদার। একটু জানতে চাইছি আসলে ভোটের জন্য জামাত কি করতে চাইছে? না, এটা মানে আমিও এই নিউজটা দেখেছি, তবে ক্ল্যারিফাই করার সুযোগ আমি পাই নাই, যার কারণে এই বিষয়ে আমি সুনির্দিষ্ট কথা বলতে পারি না। আমরা কোনো চাঁদাবাজ, দখলবাজ, মাদক ব্যবসায়ী কাউকে আমাদের দলে টলারেট করতে চাই না। কিন্তু ছবি এটাই আমাদের স্ট্যান্ড। যদি কেউ না জেনে কাউকে এনে থাকে তাহলে এর বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে। জি, আরেকটি বিষয় আপনার কাছে। জি, আপনি বলতে চাইছেন? না, আপনি বলেন। আরেকটি অন্য আগের যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে একটি বিষয় জানতে চাই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ বলেছেন, যারা জাতীয় পার্টির সহ 14 দলকে নিষিদ্ধ করার ঘোষণা চাচ্ছে তাদের বক্তব্য যদি সত্য হয় তাহলে তারা সেই অভিযোগটা আদালতে উত্থাপন করতে পারে। এটাই কি আসলে যৌক্তিক নাকি যে আপনাদের কোনো বিষয় থাকলে তো সেটি আদালতের কাছে যেতে পারেন অথবা জনগণের কাছে যেতে পারে, তারা জনগণ তাদের প্রত্যাখ্যান করবে, সেটি না করে নির্বাহী আদেশে করা কি এটিও এক ধরনের স্বৈরাচারী আচরণ নয়? না, এটা স্বৈরাচারী আচরণ নয়, এটা বরঞ্চ গণ অভ্যুত্থানের একটা স্পিরিট। গণ অভ্যুত্থান কি ডিমান্ড করেছে? অবশ্যই গণ অভ্যুত্থানের ডিমান্ডের ভিত্তিতে যাদের কারণে বাংলাদেশে তিনটা নির্বাচন বৈধতা পেয়েছিল, অবৈধ নির্বাচন, তাদের তো একটা পানিশমেন্ট হওয়া উচিত। যারা মানে সর্বশক্তি দিয়ে জনগণ তাদেরকে দেশের বাইরে পাঠিয়েছে, ব্যক্তিরা পালিয়ে গেছে, কিন্তু তাদের যে কার্যক্রম এগুলো তো নিষিদ্ধ হয় না, বরঞ্চ জাতীয় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হোক, এটাও আমাদের ভাইয়েরা চায় না। সর্বশেষ এসে জনগণ যখন করে ফেলছে তখন ভাইয়েরা বলছে আমরা আরও আগে এটাকে আমরা চেয়েছিলাম। তো এখন জাতীয় পার্টি যদি জনগণ করে ফেলে তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ, তারপরে আবার ভাইরা হয়তো বলবেন যে আমরাও এটা চাইছিলাম কিন্তু আমরা মানে ওইভাবে চাই না, আমরা এইভাবে চেয়েছি। আর আদালতের ঘাড়ে বন্দুক রেখে আমরা আদালতকে বিতর্কিত করতে চাই না। যেহেতু বর্তমান সংসদ নাই, এই অবস্থায় আদালতকে একটা জায়গায় রাখা উচিত। এটার জায়গায় আমাদের নির্বাহী আদেশ, যেটার মাধ্যম দিয়ে ইতিপূর্বেও বিভিন্ন দল, জামাত ইসলামী ছাত্র শিবিরকে তো নিষিদ্ধ করা হয়েছিল, এটা আদালত দিয়ে করা হয় নাই, কাজেই সেই একইভাবে এটা হতে পারে। দুই নম্বর, আগের প্রক্রিয়াটি ঠিক ছিল। হ্যাঁ, আগের যে প্রক্রিয়ায় করেছে, কোনটা বৈধ, কোনটা মানে সময়ের দাবি আর কোনটা দাবি না, সেটা পরবর্তী আলোচনার বিষয়। কিন্তু এইভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে করতে পারে অধ্যাদেশ দিয়ে, যে এটা পরিপত্র জারি করে যে এটা করা যায়, সেটা তো আমাদের আইনে আছে, কাজেই সে আইন বাস্তবায়ন করতে এখানে কোনো বাধা নাই। দুই নম্বর কথা হচ্ছে, এদেশের 71% মানুষ পেয়ার চায়, 32টা দলের ভিতরে 25টা দলই পেয়ার চায়। তো ভাইরা তো গণতন্ত্রের বিশ্বাস করেন, তো আসেন এই গণতন্ত্র এখানে চর্চা করি, তাহলে পেয়ারটা এখানে প্রতিষ্ঠিত হয়। আর একটা জিনিস আমি বলতে চাই, যে মাজার ভাঙ্গা নিয়ে আমি একটু বলতে চাই, কোনো মাজার ভাঙ্গা এটা আমরা টলারেট করি না, এটা আমরা টলারেট করি না। আবার মাজার গড়ে উঠুক, মানে সেখানে মাদক এবং কুসংস্কার গড়ে উঠুক, এটাও আমরা চাই না। একটু সালাম ভাইয়ের কাছ থেকে জেনে আসতে চাই, তালেবানের আমন্ত্রণে আফগানিস্তান সফরে মামুনুল হক সহ হেফাজত ইসলামের 7 আলেম গেছেন। কোনো দেশে যাওয়া যেতেই পারেন যে কেউ, কিন্তু ভোটের আগে এবং তালেবান বা আফগানিস্তানের সাথে আমাদের কূটনৈতিক রাজনৈতিক সম্পর্ক সব বিবেচনায় এই সফরের মধ্যে কোনো বিশেষ বার্তা আছে বলে মনে করেন বা বিশেষ কোনো কারণ আছে বলে মনে করেন কিনা? এইটার জবাব ওনারাই দিতে পারবে। এটা আমার মনে হয় এখন তো এই সমস্ত দলগুলোর সাথে যে আমাদের সম্পর্ক ভালো, তারাই বলতে পারবে তাদের মধ্যে এই ধরনের কোনো আলোচনা করেই তারা পাঠাচ্ছে কিনা, এটা তো আমরা বলতে পারবো না। এটা যেটা উনি পিআরের পার্সেন্টেজ বললেন, কিসের ভিত্তিতে পার্সেন্টেজটা উনি নির্ধারণ করলেন আমি জানি না। ওই জরিপ তো যে কেউ এরকম, আমাদের জরিপ একরকম হবে, বিএনপির জরিপ একরকম হবে, আপনার জরিপ একরকম হবে। এর জন্যই তো আমরা বলছি ওইটা পাবলিকের জরিপে যদি চান তাহলে পাবলিকের ভোটের মধ্যে যাইতে চান কেন, যান না কেন, তাহলে ভয় পান কেন? আপনি নির্বাচনে যান, পাবলিক কিন্তু ডিসাইড করে দেবে যে আপনার পিআর চায় না জিআর চায় না টিআর চায়, তাই না? তো পাবলিকের কাছে যাইতে ভয় কি? পাবলিক এটা চাপায় দেওয়া তো গণভোট দিয়ে দিই আমরা ভাই। না, গণভোট বললাম তো যে আপনি একটা গণভোট তো একটা বেসিক
চেঞ্জ, বেসিক একটা সিস্টেম সংবিধানে যেতে হবে। এটা সংবিধানে নাই, সংবিধান থেকে এটা খারিজ হয়ে গেছে, করে ফেলছে তারা। আবার সংবিধানে সেটা নিয়ে আসেন, আমরা তো চাই গণভোটের পক্ষে আমরাও, কিন্তু সংবিধানে আসতে হবে। এই জন্যই তো বলছে আগে সংবিধানটা পার্লামেন্টে চেঞ্জ হোক, তারপরে আপনি করেন, কোনো অসুবিধা তো নাই। আর আরেকটা যেটা বললেন যে এইখানে যে বিষয়টা আসতেছে যে ওই মাজারের ব্যাপারে এটা স্পেসিফিক জামাত বলতে পারবে ক্লিয়ার কাট যে তারা এটা পক্ষে না বিপক্ষে, কারণ আমরা তো এতদিন দেখে আসছি যে তাদের রাজনীতি, তাদের কথায় বার্তায়, তাই না? সেটা হলো যে তারা তো আমরা ক্লিয়ারই বললাম কোনো কিছু, এখন উনি বললো আজকে এটা, তাই আমরা শুনলাম এটা আজকে। এর জন্য আরেকটা যেটা এখন যেটা আছে যে সব কিছুতে যেটা আমরা বলছি যে আমরা আওয়ামী লীগ, আরে ভাই আওয়ামী লীগ ওনারা তো সাক্ষী, আওয়ামী লীগ দ্বারা কি কম নির্যাতিত হয়েছে নাকি আমরা? দেখা যায় আওয়ামী লীগের পক্ষে বলার তো কোনো কারণ নাই, যে আওয়ামী লীগকে জাস্টিফাই করারও কোনো কারণ নাই। আওয়ামী লীগের বিচারের আওতায় জাতীয় পার্টি নিষিদ্ধ চান না, আমার শোনেন কথাটা হলো যে সব আমরা পরিষ্কার যেটা বলছি যে সবকিছু জায়গায় একটা আইনের মধ্যে দিয়ে যেতে হবে, তা না হলে স্বাভাবিকভাবে আপনি ওই সময় লাস্টে যাইসা যে আপনার জামাতকে নিষিদ্ধ করছে সেটা কি জাস্টিফাইড হয়েছে? তাই না? আমরা তো যেটা আপনারা করেন, কিন্তু করতে যে এটা তো আওয়ামী লীগও তো সব দল নিষিদ্ধ করে দিছিল, বাকশাল গঠন করছিল না সেটা, তাও তো সেটা আবার পার্লামেন্টে যায় করছিল, কিন্তু সেটাও তো টিকে নাই। অর্থাৎ যেটাই আপনি টিকাইতে চান সেটা জনগণের ম্যান্ডেটের ভিত্তিতেই সেটাকে আপনাকে করতে হবে। যে কালপিট আছে অবশ্যই তার বিচার চাই। আজকে দলগতভাবে আওয়ামী লীগ কালপিট, ঠিক আছে, তার দলেরও বিচার হওয়া উচিত। সব কিছু মিলেই সেটা হয়তো, তার মানে এই না যে সেই সময় আওয়ামী লীগের সাথে যারা মানে সহযোগী ছিল তাদের বিচার আমরা চাই না, বা তাদেরকে পুনর্বাসন আমরা করতে চাই। যে পুনর্বাসনের যদি কথাই আসে, আমরা তো দেখছি যে আজকে যে ডাকসু নিয়ে বলতেছেন, সেই সময় ছাত্রলীগ সেজে কারা রাজনীতি করছে, আজকে আবার পরবর্তী পদে আবার আইসা তারা শিবির হয়ে গেছে, তাই না? তো এটা কি, এটাও তো জাস্টিফাইড হয় না, এটা তো কোনো নীতি নৈতিকতার মধ্যেও পড়ে না। তার মানে কি যে আপনি সুযোগের জন্য সেটাকে ব্যবহার করলেন, আবার যখন সুযোগ চলে গেল আপনি সেটাকে পাল্টাই দিলেন। আজকে ডাকসু যতই কথা বলেন, এই নির্বাচনটা হয়েছে কি, শেষখানে তো গত 17টা বছর অন্য কোনো দল যেতে পারছে, ছাত্র দল সেখানে যেতে পারছে, কেউ তো যেতে পারে নাই। ইভেন 5ই আগস্টের পরেও ছাত্র দল যেতে পারে নাই, হলগুলোতে পর্যন্ত যেতে দেওয়া হয় নাই। তো এইখানে ছাত্র ভর্তি হয়েছে কারা ইউনিভার্সিটিতে? এই সমস্ত ইউনিভার্সিটিতে ছাত্রদল বা বিএনপির কোনো নেতার গন্ধ পাইলে সেই ছেলেকে পর্যন্ত অ্যাডমিশন দেওয়া হয়, অ্যাডমিশনই তো পায় নাই, অ্যাডমিশনই তো, তার মানে কি না তার মানে ছাত্র দলে কোনো মেরিট নাই, সব মেরিটের শিবিরে, তাই না? না আপনি কথা বলার মাঝখানে বললে তো অসুবিধা। আজকে সেখানে মানে ছাত্র দলের কোনো মেরিট বলতে কিছু নাই, সব মেরিট হয়ে গেছে এখানে, সব শিবিরে। এটা বলাটা তো কোনো আইনে বা আইন সিদ্ধ হবে না, তাই না? তো এই জন্যই বললাম যে সব কিছুর তারপরেও কি সেখানে, এই জন্যই বলি যে ওইটা কোনো দলগত নির্বাচন না, সেটা যারা ছিল তাদের মধ্যে নির্বাচন হয়েছে, এবং সেই নির্বাচন এটা দিয়ে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সৌরভের কাছ থেকে একটু জানতে চাই, নাহিদ ইসলামের একটি মন্তব্য ধরে আপনার মন্তব্য জানতে চাই। গণমাধ্যম নিয়ন্ত্রণের চর্চা এখনো অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের 1 বছর পেরিয়ে গেলেও প্রত্যাশা অনুযায়ী গণমাধ্যম সংস্কার হয়নি। এই সরকারের আমলে তিনি উপদেষ্টা ছিলেন, উপদেষ্টা পদ থেকে তিনি যে নতুন দল করেছেন, সুতরাং তার উপদেষ্টা থাকার সময় যদি গণমাধ্যমের নিয়ন্ত্রণ করে থাকে, সেখানে দলবাজি হয়ে থাকে, সেটি দেখার দায়িত্ব তার ছিল, এবং তিনি বিশেষভাবে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। দ্বিতীয় হচ্ছে যে এখনও যদি সেটি অব্যাহত থাকে, তাহলে তার বিরুদ্ধে নাহিদ ইসলাম বা তার দল কি করেছে, কি তারা কি বিবৃতি দিয়েছে, আন্দোলন করেছে, তারা কি চিহ্নিত করেছে, কারা কারা করেছে, এটা জনসমক্ষে প্রকাশ করুক। এটি হচ্ছে একটা। দল নিষিদ্ধের যে প্রশ্ন, দল নিষিদ্ধ কি খুব মান্নান ভাইয়ের যুক্তি অনুযায়ী তো আওয়ামী লীগ যে জামাত ইসলামীকে এখন নির্বাহী আদেশে যদি দল নিষিদ্ধ করাটাকে আমরা সমর্থন করি, তাহলে আওয়ামী লীগ যে জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল সেটাকে সমর্থন করতে হয়। আর যদি সেটা সমর্থন না করি, তাহলে আজকের নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না, আদালতে যেতে হবে, আদালত সিদ্ধান্ত নেবে। আর বাংলাদেশে আদালতের সিদ্ধান্তও কিন্তু বদলায়,
আমরা সেটা 21 আগস্টে গ্রেনেড হামলার ক্ষেত্রে দেখছি, ত্রয়োদশ সংশোধনী বাতিলের ক্ষেত্রে দেখছি। সুতরাং আমার মনে হয় রাজনীতিকদের একটু দূরদৃষ্টি থাকা উচিত, যে সামনে 5 বছর পর কী হবে, 10 বছর পর কী হবে, 50 বছর পর কী হবে। আজকের তাৎক্ষণিক সুবিধা, আওয়ামী লীগ 15 বছরে কিন্তু ওই তাৎক্ষণিক সুবিধার কারণে, সুবিধা নেয়ার জন্যে আদালতকে ব্যবহার করেছে, আপনার তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে, আজকে তার ফল ভোগ করছে। সুতরাং আজকে যারা রাজনীতি করছেন তারা এমন কোনো পদক্ষেপ নেবেন না যে ভবিষ্যতে তাদের অনুশোচনা করতে হয়। আমরা গণতন্ত্র টেকসই করতে চাই, আমরা গণতন্ত্রকে এগিয়ে নিতে চাই, এবং সেই গণতন্ত্র জনগণের কল্যাণ নিশ্চিত করবে, দলের নয়, ব্যক্তির নয়, নেতার নয়। জি, তাহলে কি জাতীয় পার্টি সহ 14 দলের কি কোনো বিচার হবে না? বিচার সেই আপনি বিচার- করুন, of course বিচার হতে কে হবে। করবে? সেই বিচারের বিচার মালিক আসলে কে? কে করবে? বিচারের মালিক তো আদালত, বিচার তো আপনি করতে পারেন না। বর্তমান অন্তর্বর্তী সরকারকে সেই অপরাধের হ্যাঁ, তাই জন্য কি করতে হবে? আপনারা- সেজন্য তো আমরা তো সেটাই বলছি। আপনারা একসঙ্গে অন্তর্বর্তী সরকারকে সেই একসঙ্গে ব্যাপারে জাতিসংঘে ভূমিকা নিতে হবে। একসঙ্গে জুলাই সনদ সই করতে পারেন না, কিন্তু জাতিসংঘে একসঙ্গে যেতে পারেন। তার মানে হচ্ছে রাজনীতির যে দ্বিচারিতা, এর থেকে বেরিয়ে আসতে হবে। কোনো দল তো বলেনি যে আগে জুলাই সনদ সই করেন, নাহলে জাতিসংঘে যাব না। এটা কোনো দলের নেতা বলতেন না, কেউ বলেনি। অবশ্যই চারজনই যাচ্ছেন আমরা যতদূর জেনেছি। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।